সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে, আমার জন্মভূমির মাটি, আমার বাংলাদেশের মাটি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন, কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন, সঙ্গে আছে আমি এরশাদ হোসাইন। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি ঐতিহাসিক গাজনাবিলের মধ্যে। এখানে এক কাকা, উনি হাঁস পালন করে আসছেন। হাঁস পালন করে কতটুকু স্বাবলম্বী হয়েছেন, লস বা লাভের এই বিস্তারিত কথাগুলো শুনবো সেই কাকার কাছ থেকে। তো প্রিয় দর্শক, আর দেরি না করে চলুন শুরু করি আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন, এই খোলা বিলের মাঝে যে খামারটি দেখছেন, এই খামারটি এই কাকার। উনি হাঁস পালন করে আসছেন। হাঁস পালন তিনি কী করছেন, কতটুকু স্বাবলম্বী হয়েছেন, এই খোলামেলা আলাপগুলোই করবো ওনার কাছ থেকে। তো প্রিয় দর্শক, চলুন শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন কাকা? হ্যাঁ, আল্লাহ রাখছে ভালো। আপনার নাম কি কাকা? আমার নাম মোহাম্মদ দুলাল হোসেন। দুলাল হোসেন। জি। তো আপনার এই হাঁস পালন করার বয়স, মানে অভিজ্ঞতা কতদিনকার? ইয়ার বহুদিন খেরি অভিজ্ঞতা, কিন্তু মাঝে বাদ দিছিলেন। মাঝে বাদ দিছিলেন। হ্যাঁ হ্যাঁ। তাও কত বছরের অভিজ্ঞতা আপনি হাঁস পালন করার? তা তো 5-6 বছর হয়েছে। 5-6 বছর হয়েছে আর কি। কাকা, আপনার এইখানে কতগুলো হাঁস আছে? 850। 850। এই হাঁসগুলো ছোট কিনছিলেন না বড় কিনছিলেন? ছোটটা। কয়দিনকার বাচ্চা কিনছিলেন? আমি একদিনকার বাচ্চা কিনি। কোথা থেকে এই বাচ্চাগুলো সংগ্রহ করছিলেন? এগুলো তার আসতে আনছিলেন। এই বাচ্চাগুলো কত টাকা পিস নিছিল? 34 টাকা পিস। 34 টাকা পিস নিছিল। আপনি কি জাতের হাঁসের বাচ্চা আনছিলেন? এটা হলো খাকি ক্যাম্পেল। খাকি ক্যাম্বেল আর কি। ওখান থেকে যখন বাচ্চাটা সংগ্রহ করছিলেন, আনছিলেন তারাস থেকে, তখন আর কি ওই বাচ্চাগুলো প্রি গ্রেডের বাচ্চা আনছিলেন, এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করছিলেন। তারা কি বাচ্চা সঠিক বাচ্চা দিয়েছিলেন? জি। আচ্ছা, তারা কোন পদ্ধতির বাচ্চা উৎপাদন করে? তুষ পদ্ধতির না ইনকিউবেটর পদ্ধতির বাচ্চা উৎপাদন করে? তুষ পদ্ধতির। আপনি ইনকিউবেটর পদ্ধতির বাচ্চা কেন সংগ্রহ করেন না? ওরে বাচ্চাটা মারা যায়, বাচ্চাটা বেশি মারা যায় আর কি। প্রিয় দর্শক, কাকা বললেন যে উনি যে বাচ্চাগুলো সংগ্রহ করছিলেন তুষ পদ্ধতির বাচ্চা, এবং ইনকিউবেটর পদ্ধতির বাচ্চার সমস্যা থাকে, এই বাচ্চাগুলো মারা যায় বেশি। এই জন্য খামারিরা আর কি ইনকিউবেটর বাচ্চাদের মানে হতে পারে না, মানে বেশি আশ্বাস পায় না, এই জন্য আর কি ইনকিউবেটর পদ্ধতির বাচ্চার থেকে তুষ পদ্ধতির বাচ্চা সংগ্রহ করেন। আচ্ছা, তুষ পদ্ধতির বাচ্চা সংগ্রহ করে নিয়ে আসার পরে আপনি 1 দিন থেকে 1 মাস পর্যন্ত প্রথম যে নিয়ে আসলেন, তখন আপনি কি খাওয়াইছিলেন? প্রথম 3 দিন চিড়ে খাওয়ান লাগে। চিড়ে কিভাবে খাওয়াইছিলেন? চিড়ে ভিজিয়া সিপিয়ে সারা দিলে পরেই খায় আর কি। 3 দিন যে চিড়ে দেওয়ার পর তারপর আপনি কি দিলেন? তারপর ফিট। কোন সাইজের ফিট দিয়েছেন আপনি? ছোট ফিট। ছোট 0 সাইজের ফিটটা দিয়েছেন। আচ্ছা, 0 সাইজের ফিটটা যখন কতদিন পর্যন্ত দিয়েছেন আপনি, কয়দিন? তাতে তো প্রায় 1 মাস 28 দিন। 0 সাইজের তো 1 মাস চালান। আমি তো দেখছি না কতক মানুষ 0 সাইজের 7 দিন, তারপরে একটু বড়, এরকম করতে করতে 1 মাস করে। একটাই আর কি। তারপর আপনি কি দেন? তারপর ধান গম এইগুলো দেন আর কি। আপনারা বোঝেন কিভাবে যে হাঁসের এখন ধান বা গম খাওয়ার সময় হয়েছে বা খেতে পারে? সিটিয়ে দিলে ঠিক পাওয়া যায়, যে ঠোকা খায় তখন ওইটা আউট করে দিয়ে। প্রিয় দর্শক, খামারি কাকা বললেন যে হাঁস পালন করতে গেলে একটু টেকনিক খাটাতে হবে। সেই টেকনিকটা কাকা কীভাবে খাটায়, সেটা হচ্ছে হাঁসের যখন বাচ্চা ব্রুডিং করা হয়, সেই বাচ্চাগুলোর চিরা মুড়ি খাওয়ানোর পরে ফিট খাওয়ানো হয়, এবং তার মাঝখানে 1 মাস যখন হয়ে যায় হাঁসের, তখন আর কি ধান এবং গম দিয়ে থাকেন। সেটা দিয়ে থাকেন কেন? কারণ তিনি তখন যখন টুকটাক একটা খেতে পারে, তখন তারা বোঝে যে না, এটা ফিট বাদ দিয়ে এখন ধান এবং গম দেওয়া যাবে, তখন খামারিরা ধান গম দিয়ে থাকেন। আচ্ছা, হাঁস পালন করার অভিজ্ঞতা 5-6 বছর আপনি এই 800 হাঁস থেকে এখন কি পরিমাণ ডিম আসতেছে? এখন তো ডিম কমে গেছে। কেন ডিম কম কেন? এর আগেই 700-600 এরকম পাইতো। 600 থেকে 700 বাচ্চা। ওদের তো সারা একভাবে ডিম দেয় না সারা বছর। আচ্ছা, এই কমে এইভাবে বাড়ে। আপনার এখন আছে ডিম কত? এখন ধরেন যে 250 ডিম আছে। এত কম কেন ডিম? শামুকের অভাব, শামুক নাই, মানে খাবারের নাই। এই হাঁসের এইখানে শামুক নাই, তারপরে আপনারা কি খাবার দিচ্ছেন এখন হাঁসে? এখন শুধু ধান আর গম আর কি। ধান আপনার এই 800 হাঁসে আপনি কতটি ধান লাগতেছে এখন? এখন কয় মণ ধান খাওয়া? বর্তমান 3.5 মণ ধান লাগতেছে প্রতিদিন আর কি। গম আর ধান, গম আর ধান মিলে 3.5 মণ ধান খাচ্ছেন। আচ্ছা, 3.5 মণ ধান বা গম মিলিয়ে এটা টোটাল টাকা কত টাকা প্রতিদিন খরচ হচ্ছে আপনার? তা তো ধরেন যে
2700 টাকার মতো খরচ। 2700 টাকার মতো, টোটালে 3000 টাকার মতো প্রতিদিন খরচ হচ্ছে। প্রতিদিন। আপনি ডিম দিচ্ছে তো মোটামুটি 200-250 টাকা, কত ডিম দিচ্ছে আপনার এখন? 250 ডিম। 250 ডিম দিচ্ছে। 250 ডিম বাজারে বিক্রি করতেছেন কত? 250 ডিম ধরেন যে 7 দুগুণে 1400 আর হলো 350। ও, এখন ডিম তো মনে করেন 700 টাকা সহ, তাই তো? আর 900 টাকা করে দিল, আবার হুনাইছে কম আর ডিম লেইনি। যাই হোক, আস্তে আস্তে ডিমের দাম কমে যাচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ। প্রিয় দর্শক, এখন গরমের মৌসুম, ডিমের দামটা একটু ওঠানামা করতে বলতে অনেক ওঠানামা করছে। যখন যেখানে 12 টাকা ডিম ছিল, এখন সেই ডিম চলে আসছে 8 টাকায়। পার পিস ডিমেতে আর 4 টাকা করে নেয়। এই সমস্যাগুলো খামারিরা ফেস করছেন কেন? কারণ হাঁসের ডিমের দাম যদি কমে যায় তাহলে খামারিরা অতি নিকটেই দুর্ভোগে পড়বেন। কারণ ডিম বিক্রয় করে তাদের এই খামারটা পরিচালনা করতে হয়, পাশাপাশি তাদের সংসারটা পরিচালনা করতে হয় এই খামারিদের। এই হাঁসের খামার উপর তাদের জীবিকা নির্ভর করে থাকেন, তার এবং তার পরিজনদের। এখান থেকে যদি উৎপাদন ঠিকমতো না হয় তাহলে খামারিরা বিপাকে পড়বেন। এই জন্যই খামারিরা সমস্যা পড়েছেন। তারপরে গরমের সিজনে একটু ডিমের চাহিদাও কম থাকেন, কারণ গরমের সিজনে মানুষ ডিম খায় না। কারণ কেন খায় না? কারণ হাঁসের ডিমে তো প্রচুর প্রোটিন এবং গরম থাকে, তাই মানুষ ডিমটা পছন্দ করে না। কিন্তু শীতের দিনে হাঁসের ডিমে প্রচুর চাহিদা থাকে এবং প্রচুর চলে, যার ধরুন দামের পরিমাণটা বেশি পাওয়া যায়। আচ্ছা, হাঁস পালন করার অভিজ্ঞতা মূলত আপনার 5-6 বছর। তার এ থেকে আপনি কি মনে করেন যে হাঁস পালন করে 100% লাভবান হওয়া যায়? এই কোনো সময় থাকে ভালোই, আবার কষ্ট এখন তো আর বিপদ। এখন তো আপনাদের লসের লস, তাই। আপনি তো প্রতিদিন আপনার এই 2000 টাকার মতো ডিম বিক্রি করলে তারপরে 3000 টাকার মতো প্রতিদিন খরচ যাচ্ছে 800 হাঁসে। তাও তো প্রতিদিন আপনার 1000 টাকা লস হচ্ছে। আপনি কি মনে করেন এই খামার তারপর ধরে রাখবেন? হ্যাঁ, ইনশাল্লাহ এই 2 মাস কষ্ট করাই। 2 মাস পরে আপনি কি হবে? এই এদের ওই যে ধান কাটা মাঠে ধান কাটা হলে ছাড়িয়ে দেবো, তখন শামুক ধান পাবি, ওইগুলো খাবি, তখন এখন একটু মানে খাবির দেওয়া লাগবে না, আপনাকে অতিরিক্ত খাবারটা লাগবে না। প্রিয় দর্শক, খামারি কাকা বললেন যে হাঁস পালন করতে গেলে বিভিন্ন টেকনিক আসলে টেকনিক গ্রহণ করতে হয় বা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হয়। সেই পদক্ষেপগুলোই গ্রহণ করেন খামারিরা। কেন? হাঁসের এখন যে সিজনটা, এই 2 মাস আর কি হাঁসকে এরকম জলাবদ্ধে আবদ্ধ অবস্থায় রাখতে হবে। কারণ চারিপাশে ইরি ধান লাগানো হয়েছে এবং পেঁয়াজের মৌসুম, আমাদের এই পেঁয়াজ নাবিলে এখন পেঁয়াজ তুলতেছে, যার ধরুন হাঁসটা ছেড়ে দেওয়া যাচ্ছে না, এক জায়গায় আটকে রাখা হচ্ছে। আর এই হাঁসগুলো রাখার কারণটা হচ্ছে যাতে মানুষের ক্ষতি না করেন। যখন এই বিলিয়া ধান কাটবে 2 মাস পরে, তখন যে খাবারটা বের হবে হাঁসের, যেমন ধান পড়ে থাকবে এবং শামুক বের হবে, এগুলো যখন হাঁস খাবে তখন আর এই অতিরিক্ত খাবারটা খামারিদেরকে ক্রয় করে হাঁসকে খাওয়াতে হবে না। এই আশাতেই তিনি হাঁসের খামারটা এখনও পরিচালনা করছেন। না হলে যদি কোনো ব্যক্তির হাঁসের খামার করে লস হতো তাহলে সে অবশ্যই হাঁসের খামার পরিত্যাগ করতো। আচ্ছা কাকা, হাঁসের খামার করার পূর্বে আপনি কোন পেশার সাথে জড়িত ছিলেন? এই পূর্বে? হ্যাঁ, এর পূর্বে কি পেশার সাথে জড়িত ছিলেন? এটা আগে হলো ডেকোরেটর দোকান ছিল। আপনার ডেকোরেটর দোকান ছিল? কোথায় ছিল ডেকোরেটর? চিনি করা। প্রিয় দর্শক, আরেকটা কথা না বলে নাই, কাকা হাঁসের খামার করার পূর্বে একটা ডেকোরেটর দোকান ছিল, যেখানে বিভিন্ন যেমন বিয়ে সুন্নতে খাতনা এই অনুষ্ঠানের বিভিন্ন জিনিসপাতিগুলো ডেলিভারি বা বুকিং দিয়ে থাকতেন এবং ভাড়াতে মাল দিতেন। সেই ব্যবসা বাদ দিয়ে উনি হাঁসের খামারে আসলেন। শুনবো সেই কথাগুলো। কেন আপনি ডেকোরেটর ব্যবসা বাদ দিয়ে হাঁসের খামারে আসলেন? ওটা মানুষ ক্ষতি করে। মানুষ ক্ষতি করে? কেমন ক্ষতি করে বুঝলাম না। ভাঙিয়ে চুরিয়ে যায়, আবার এটা বাঙালি ভাড়া দেয় না, এই আসি করতে ভাগাইছে। আপনি কি মনে করেন হাঁসের খামার করে ওই ডেকোরেটর ব্যবসা চাইতে অনেক ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে, অনেক ভালো আছেন আর কি। যাই হোক, অনেক কথাই বললাম, অনেক সময় নিলাম। তো প্রিয় দর্শক, কাকার সাথে অনেক কথা বললাম। তো আজ কথা না বাড়িয়ে আজকের প্রতিবেদন এখানে সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।